হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সিডিপির যে টপিকটা বলবো সেটা হচ্ছে শিখন নকশা বা লার্নিং ডিজাইন। এটা শুধুমাত্র সিডিপি বললে ভুল হবে, যে কোনো সাবজেক্টের পেডাগজির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে অনুকৃতি পাঠ, অনুপাঠ, লার্নিং ডিজাইন বা শিখন নকশা এগুলো সম্পর্কে তার ক্লাস করালে ভালো হয়। তো অনুকৃতি পাঠটা অলরেডি আমি বাংলা পেডাগজি সিরিজের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা সিডিপি সিরিজের মধ্যে দিচ্ছি, কারণ এগুলো মোটামুটি সবই যে সিরিজের মধ্যেই থাকুক না কেন সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে। এর আগেও লার্নিং ডিজাইন আমি যে সিডিপি বাইলিঙ্গুয়াল ক্লাস করেছি সেখানে অলরেডি রয়েছে, এখানে কিন্তু আমি সম্পূর্ণ বাংলায় যেটা আছে সেটা করাচ্ছি। এটা যে শুধুমাত্র লার্নিং ডিজাইন যারা ধরো বিএড বা ডিএলএড করছো তাদের ক্ষেত্রে নয়, পেডাগজির ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ টিচিংয়ের ক্ষেত্রে লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান কীরমভাবে করতে হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর যে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে তার যদি মনে হয় যে সে যা যা জিনিস চেয়েছিলে এই টপিকটার মধ্যে সেগুলো আমি তোমার সেই রিকোয়ারমেন্টগুলো দিতে পেরেছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব যে এই শিখন নকশা বা লার্নিং ডিজাইন কাকে বলে। শিখন নকশা হলো এমন একটি জিনিস যেটি শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বর্ণনা করার বিষয়। এর মূল বিষয়বস্তু হলো কোনো শিখন কর্ম বা তাকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে ব্যাখ্যা করা, সেটা শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষার্থী যাই হোক না কেন, এই পুরো যে শিখন যে প্রসেসটা রয়েছে, লার্নিং প্রসেসটা রয়েছে, সেটাকে সম্পাদন করতে চায়। অর্থাৎ তার মধ্যে কী কী পড়তে পারে, যেমন যে বর্ণনীয় বিষয়গুলো বলা হলো তার মধ্যে ধরো শিখন সম্পর্কিত নতুন ব্যাখ্যা, সিদ্ধান্ত গ্রহণ, নতুন পদ্ধতি গ্রহণ ইত্যাদি ব্যাখ্যা করতে সাহায্য করে। এক্ষেত্রে কিন্তু অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে সিন্ডের। তো সিন্ডের মতে এটি একটি কার্যকরী পদ্ধতি, এটি শিক্ষকের কার্যকরী মনোভাব, তার ধারণা, মনন, চিন্তন, শিক্ষার্থীদের সম্বন্ধে তার পরিচিতি ও ধারণা, শিক্ষাদানের উদ্দেশ্য, পঠনীয় বা শিক্ষণীয় বিষয় সম্পর্কে তার ধারণা ও শিক্ষাদানের উপযুক্ত পদ্ধতি প্রয়োগের দক্ষতাই হলো শিখন নকশার মূল বৈশিষ্ট্য। তাহলে এর মোটামুটি যে বিষয়টা যদি ধরা যায় তাহলে হচ্ছে সাধারণত শিক্ষার্থীদের পাঠদানের জন্যই মূলত শিক্ষক বা শিক্ষিকাকে শিখন নকশা নির্বাচন এবং নির্মাণ করতে হয়। শিক্ষক বা শিক্ষিকারা তাদের পছন্দ মতো কিন্তু লার্নিং ডিজাইন তৈরি করতে পারেন। কখনো তারা ব্যক্তিগতভাবে, কখনো দলগতভাবে শিক্ষাদানের জন্য তারা তাদের পছন্দ মতো শিক্ষক নকশা গ্রহণ করে থাকেন। তবে এর ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে যে বিষয়গুলি মাথায় রাখতে হয় সেটা হচ্ছে শিক্ষার্থীর অবস্থা, তার অভিজ্ঞতা, তার চাহিদা, তার প্রেরণা, তার জ্ঞানমূলক পরিস্থিতি, বিদ্যালয়ের প্রতি তার দায়বদ্ধতা, বিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্য ইত্যাদি সমস্ত কিছু, এবং তার পাশাপাশি তার নিজের পেশাগত দক্ষতা এবং শিক্ষণ কর্মে কতটা নিষ্ঠা আছে, এই সমস্ত জিনিসই কিন্তু এই লার্নিং ডিজাইনের মধ্যে কিন্তু থাকে। তাহলে এর উদ্দেশ্য কি? এত ইম্পর্টেন্ট যখন বিষয় রয়েছে তার মানে নিশ্চয়ই এর কিছু গুরুত্ব বা অবজেক্টিভস বা উদ্দেশ্য থাকবে। সেগুলো কি কি দেখে নিই। শ্রেণীকক্ষে যে শিক্ষণ প্রক্রিয়া, অর্থাৎ যে টোটাল যে লার্নিং টিচিং প্রসেস বা টিচিং লার্নিং প্রসেস যেটাই বলো না কেন, সেটার একটা প্রপার দিক নির্দেশ করা, অর্থাৎ প্রপার ডিরেকশান দেওয়া। অপেক্ষাকৃত পদ্ধতিগত, অর্থাৎ যেটাকে সিস্টেমেটিক বলা হচ্ছে, উদ্দেশ্যগত বা পারপাসফুল এবং অর্থগত অর্থাৎ মিনিংফুল শিক্ষাদানে শিক্ষক বা শিক্ষিকাকে সাহায্য করা। শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞান ভিত্তিক করে তোলা। যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু মনোবিজ্ঞান ভিত্তিক, তাহলে বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকেও বিজ্ঞান ভিত্তিক করার জন্য এটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন নতুন বিভিন্ন শিক্ষণ কৌশল উদ্ভাবন করা, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, একঘেয়ে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করা, এগুলো তো গেল তার উদ্দেশ্য। এর প্রয়োজনীয়তা কী কী? শিক্ষণ প্রক্রিয়াকে কিন্তু অনেকটা স্পষ্ট করে তোলে, যে কীভাবে পুরো প্রক্রিয়াটাকে নিয়ে যাবে তার একটা সুস্পষ্ট ধারণা তুলে ধরে। এটি একটি সুনির্দিষ্ট পঠন পাঠনের কাঠামো তৈরি করে, একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে, যেটা শিক্ষক বা শিক্ষার্থী উভয়ই কিন্তু নিজের মতো গ্রহণ করতে পারে। নতুন বিষয়বস্তু ও তার ব্যবহারকারীদের মধ্যে একটা সংযোগ রক্ষা করতে সাহায্য করে, জ্ঞানের নির্মাণকে সহায়তা করে,
শিক্ষার্থীদের নিত্য নতুন শিখন কর্মে উৎসাহিত করে থাকে, শিক্ষার্থীদের মধ্যে নতুন ধারণা উদ্ভাবনে সাহায্য করে, বিষয়বস্তু পরিকল্পিতভাবে উপস্থাপন করা যায়। একটা লার্নিং ডিজাইন বা একটা লেসন প্ল্যান যদি তৈরি করা থাকে তাহলে স্টেপ বাই স্টেপ যেরকমভাবে কিন্তু পুরো শিখন প্রক্রিয়াটাকে নিয়ে এগিয়ে নিয়ে যায়, সেটা একটা সুন্দর প্ল্যান ওয়াইজ করা যায়। আদারওয়াইজ কি এলোমেলোভাবে হয় যায়, যেটা ধরো আমি একটা জিনিস পড়াবো, সেটাকে যদি আমি আগে থেকে রেডি করে নিই তাহলে আমি জানি যে আমাকে কোনটার পরে কোনটা কীভাবে গুছিয়ে বলতে হবে। কিন্তু আমি যদি এলোপাথারি বলতে থাকি, কোনোটা আগেরটা পরে, পরেরটা আগে, এরকম ব্যাপারটা একটা আগোছালো হয়ে যায়। অর্থাৎ সুন্দরভাবে একটা সিস্টেমেটিক যদি পড়াতে হয় তাহলে কিন্তু এই লেসন প্ল্যান কিন্তু বা লার্নিং ডিজাইন খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীদের মধ্যে নতুন ধারণা উদ্বোধনে সাহায্য করে, বিষয়বস্তু সময়ের এক্ষেত্রে অনেকটা সাশ্রয় হয়, কারণ যেহেতু কি হচ্ছে যে প্ল্যান ওয়াইজ এটাকে পড়ানো হচ্ছে, সিস্টেমেটিক্যালি পড়ানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেকটা কিন্তু সময় সাশ্রয় হয়। শিক্ষা পরিকল্পনার পরিবর্তন ও পরিমার্জনেও সহায়তা করে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যেও সৃজনশীলতা দেখা যায়, যেহেতু শিক্ষক বা শিক্ষিকা একটা পরিকল্পনা মাফিক পড়াচ্ছেন, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধিরও কিন্তু সুযোগ থাকে, কারণ শিক্ষার্থীর সৃজনশীলতার দিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়। শিক্ষণের সঙ্গে যুক্ত নির্দেশক, বিষয় বিশেষজ্ঞ, শিক্ষার্থী, সহপাঠী, সহায়তা বিশেষজ্ঞের সাহায্যেও কিন্তু বিশেষভাবে উপকৃত হয়ে থাকে। এর কয়েকটা বিশেষ উপাদান রয়েছে। কি কি? প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য এবং সেখান থেকে ধারণা গঠন, অর্থাৎ যেটাকে আমরা কনসেপচুয়ালাইজেশন বলে থাকি। ঠিক আছে, একটা ধারণা তৈরি হলো, কনসেপ্ট তৈরি হলো। তারপরে হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক কার্যাবলী। তার মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে আয়ত্তীকরণ বা যেটাকে ক্যাপচার বলা হচ্ছে। নেক্সট হচ্ছে সংযোগ স্থাপন বা কমিউনিকেশন। নেক্সট হচ্ছে সমন্বয় সাধন বা কোলাবোরেশন, এবং তারপরে হচ্ছে বিবেচনাকরণ বা কনসিডারেশন। তাহলে উদ্দেশ্যভিত্তিক কার্যাবলী থেকে তারপরে কি এসে আসছে? সংশ্লেষণ থেকে একত্রীকরণে আসছে, অর্থাৎ কম্বিনেশনে আসছে। তারপরে লাস্ট হচ্ছে প্রয়োগ থেকে সংহতিকরণ, অর্থাৎ কনসলিডারেশন। এইভাবে এই যে উপাদানগুলো কিন্তু এগুলো হচ্ছে, তাহলে লক্ষ্য থেকে ধারণা, তারপরে উদ্দেশ্যভিত্তিক কার্যাবলী, তারপর সংশ্লেষণ থেকে একত্রীকরণ, এবং তার প্রয়োগের পরে সেটা সংহতিকরণ। এর কয়েকটা শ্রেণী বিভাগ বা প্রকারভেদ আছে। শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষণ নকশা প্রয়োগ করা হয়, কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ টিম বেসডে করে থাকেন। তবে সেক্ষেত্রে শিক্ষণ কাঠামো, অর্থাৎ যেটা স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু অনেক সময় কোনোটা খুব সুন্দর স্ট্রাকচার করা হয়, আবার কোনো সময় কিন্তু এতটা স্ট্রাকচার মানে পরিকাঠামোটা অতটা সুন্দর থাকে না, যেটাকে অসংবদ্ধ বা লিকুইফাইড বলা থাকে। তো সেই হিসেবে শিক্ষণ নকশা সাহায্যকারী বিভিন্ন দিক বা শিক্ষণ নকশার বিভিন্ন দিক বিচার করে প্রধানত একে 3-4টে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে নিয়মভিত্তিক প্রক্রিয়া বা যেটাকে রুল বেসড প্রসেস বলা হয়, অর্থাৎ যেখানে প্রত্যেকটা রুলস লার্নিং ডিজাইনের ফলো করা হয়। ঘটনাভিত্তিক প্রক্রিয়া, ইনসিডেন্ট বেসড প্রসেস, অর্থাৎ ঘটনার পর্যায়ক্রম অনুযায়ী যে লার্নিং ডিজাইন তৈরি করা হয়। কৌশল ভিত্তিক প্রক্রিয়া, স্ট্র্যাটেজি বেসড প্রসেস, যেখানে শিক্ষণ যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলোকে প্রয়োগের উপর নির্ভর করে নকশা তৈরি করা হয়। ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া, রোল বেসড প্রসেস, এক্ষেত্রে টিচারের রোল কী, স্টুডেন্টের রোল কী, সেই রোল বেস করে যে লার্নিং ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু করা হয়। তো নিয়ম ভিত্তিকের ওপর যদি হয়, যেমন ধরো শিক্ষণ সহযোগিতামূলক হবে, শিক্ষক বা শিক্ষিকা তিনি সহায়কার ভূমিকায় থাকবেন, তিনি যথার্থ টিএলএম ব্যবহার করবেন, এই জিনিসগুলো। ঘটনা ভিত্তিকে কি হচ্ছে? সেখানে বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করে হবে, ঘটনা কার্যাবলী বর্ণনা করা হবে, ঘটনাকে বিশ্লেষণ করা হবে। কৌশলে কি হচ্ছে? জটিল এবং দুর্বলভাবে সংজ্ঞা দেওয়া হবে, বিভিন্ন প্রমাণ দেওয়া হবে, বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ থাকবে, অর্থাৎ শিক্ষণ নীতির যে বিভিন্ন কৌশল সেগুলোকে প্রয়োগ করা হবে। আর ভূমিকা ভিত্তিকে কি হচ্ছে? বাস্তব পরিস্থিতির সঙ্গে ভূমিকা দিতে হবে, জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীর কী ভূমিকা হবে, শিক্ষক বা শিক্ষিকার কী ভূমিকা হবে, সে ভূমিকার ধারণা, তার পদ্ধতিগত বর্ণনা, এগুলো কিন্তু ভূমিকা ভিত্তিক প্রক্রিয়া কিন্তু এগুলো হয়ে থাকে। এর পর্যায়গুলো কী, অর্থাৎ শিক্ষণ নকশার পর্যায়গুলো কী, এটা হচ্ছে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট।
যে স্টেপগুলো যদি ভুলভাল হয় তাহলে কিন্তু একটা আদর্শ যে শিখন নকশা সেটা কিন্তু তৈরি হয় না। প্রথম হবে শিখন পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা লাভ। শিখন নকশা রচনা করার জন্য শিক্ষার্থীর বয়স, তার আগ্রহ, তার রুচি, তার অবস্থা, তার ব্যবহারিক, তাত্ত্বিক উভয়ের মিশ্রণ ঘটেছে কিনা, শিক্ষার্থীরা কোন ধরনের শিখন রীতি পছন্দ করে সেই সমস্ত দিক পর্যালোচনা করে কিন্তু শিখন নকশা তৈরি করতে হবে। শিখনের উদ্দেশ্য নির্ধারণ, এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানগত, মনোভাবগত, দক্ষতা সংক্রান্ত কী ধরনের পরিবর্তন ঘটবে সকল বিষয়ে পর্যালোচনা করেই কিন্তু শিখন নকশা তৈরি করা হয়। কারণ এখানে এটি কিন্তু জ্ঞান নির্মাণের প্রক্রিয়া, জ্ঞান অর্জনের কিন্তু প্রক্রিয়া নয়। নেক্সট হচ্ছে পূর্ব শিখনের সঙ্গে বর্তমান শিখনের সেতু বন্ধন। এই পর্বে শিক্ষক বা শিক্ষিকা নির্ধারিত উপ এককগুলি শিখনের জন্য কী ধরনের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতা দরকার সেটি সুনিশ্চিত করবেন এবং তার পাশাপাশি উপযোগী পূর্বজ্ঞান বা অভিজ্ঞতা বা দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে আছে কিনা সেটা যাচাই করবেন এবং এইভাবেই পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন রচনা করবেন। শিক্ষণ পদ্ধতি নির্বাচন, এক্ষেত্রে হচ্ছে যে শিক্ষাদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, শুধু শিক্ষাদান কেন, শিক্ষণ নকশা গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষণ পদ্ধতি ও কৌশল নির্ধারণ করা। তাহলে সেক্ষেত্রে সেখানে যেভাবে শেখানো হবে, শিক্ষার দান করা হবে, সেখানে শিক্ষার্থীর বয়স, বিষয়বস্তুর প্রকৃতি, শিখন রীতি, শিখনের উদ্দেশ্য, শিখনের মাধ্যম প্রভৃতির পরিপ্রেক্ষিতে শিক্ষণ পদ্ধতি ও কৌশল নির্বাচন করা হবে। শিখন সম্পদ নির্ধারণ, নির্বাচিত উপ এককগুলি শিক্ষার্থীদের সামনে শ্রেণীকক্ষে যথাযথভাবে উপস্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে কী ধরনের শিখন সম্পদ বা যেটাকে আমরা সঠিক এক কথায় বলে থাকি সহায়ক উপকরণ, কোন ধরনের প্রযুক্তিবিদ্যা ব্যবহৃত হবে সেটি স্থির করা হবে এবং সেটিকে যথাযথভাবে যথাযথ ক্ষেত্রে ব্যবহার করতে হবে। শিক্ষণ ও শিখন কার্যাবলী নির্বাচন, এই স্তরে শিখনের উদ্দেশ্য অনুযায়ী শিখন পরিবেশ সৃষ্টি করা হয় এবং এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা এমনভাবে শিখন পরিবেশ সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিখন কার্যাবলীতে অংশগ্রহণ করে এবং শিক্ষার যেটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য সেখানে পৌঁছতে পারে, অর্থাৎ কর্ম অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, পরীক্ষণ, সিমুলেশন, প্রত্যক্ষ কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন, সমস্যা সমাধান কার্যাবলী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া, শ্রেণীকক্ষের বাইরে বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি রয়েছে সেখানে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন ইত্যাদির মাধ্যমে কিন্তু পুরোপুরি কার্যাবলী নির্বাচন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পাঠ্য বিষয়বস্তুরও কোনো না কোনো সম্পর্ক থাকতে হবে। লাস্ট কি, মূল্যায়ন পদ্ধতি ও কৌশল নির্ধারণ। সবশেষের ধাপ বা পর্যায় হলো এই মূল্যায়ন পদ্ধতি ও কৌশল নির্ধারণ। এখানে কোর্সের প্রকৃতি, শিখন উদ্দেশ্য, শিক্ষার্থীর বয়সের কথা বিবেচনা করে বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি এবং তার কৌশল নির্ধারণ করতে হবে। আদর্শ শিখন নকশার গুণাবলী কী কী? প্রথম হচ্ছে যে নির্মিতিবাদের যে তত্ত্ব রয়েছে সেই অনুযায়ী কিন্তু শিখন নকশা তৈরি করতে হবে। তার মধ্যে কী কী থাকতে হবে? শিখন হবে শিক্ষামূলক, শিক্ষার্থীরা সবসময় সক্রিয় থাকবে, শিক্ষার্থীরা নিজেরাই জ্ঞান নির্মাণ করতে পারবে এবং আধুনিক শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু নির্মিতিবাদ তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই নির্মিতিবাদের এই দিকগুলোর উপর ভিত্তি করেই কিন্তু শিখন নকশা তৈরি হবে। দ্বিতীয় কি, শিখন উদ্দেশ্যাবলী সুস্পষ্ট উল্লেখ। শিখন উদ্দেশ্যগুলি কী কী? যেটা শিক্ষার্থীর জ্ঞানগত, মনোভাবগত, দক্ষতা সংক্রান্ত যেগুলো আগে আমরা দেখলাম সেগুলো যেন খুব ভালোভাবে উল্লেখ থাকে। আমরা লার্নিং ডিজাইনের ক্ষেত্রে কী দেখি? বোধমূলক, জ্ঞানমূলক, প্রয়োগমূলক এগুলো করি, তো সেইভাবেই এখানেও সেটা করতে হবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রত্যাশিত অর্থাৎ টিচার কী কী প্রশ্ন করবেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর কী কী উত্তর আসছে, ফলাফল আসছে, সেগুলোকেও কিন্তু অ্যাকশন ভার্ব করে ব্যবহার করতে হয়। তো এরকমই তো হয়, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে যথার্থ শিক্ষণ কৌশলের উল্লেখ। শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা শুধুমাত্র সহায়কের ভূমিকা বা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন। তিনি উপযুক্ত শিক্ষণ সহায়ক পরিবেশ রচনা করবেন,
এছাড়াও শিক্ষক বা শিক্ষিকা কর্তৃক উপযুক্ত প্রশ্ন ও তার সার্থক প্রয়োগের মাধ্যমে নতুন নতুন ধারণা প্রদান এবং শিক্ষণ কৌশল প্রয়োগের সুস্পষ্ট উল্লেখ করে থাকবেন। শিক্ষণ সম্পদের উল্লেখ, শ্রেণীকক্ষে কাম্য যে পাঠ্য বিষয়বস্তু আছে এবং তার সঙ্গে সম্পর্কিত যে শিক্ষণ সম্পদ তার ব্যবহার, এমনকি প্রয়োজনে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা যেতে পারে। নেক্সট হচ্ছে কি ব্যক্তি বৈষম্যের অনুসারে, শিক্ষার্থীদের ব্যক্তি বৈষম্যের ব্যাপারটা কি এখানে বিবেচনা করতে হবে, কারণ প্রত্যেক শিক্ষার্থীর আগ্রহ শিক্ষণশৈলী যেহেতু আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে শিক্ষণ নকশায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর কথা মাথায় রেখে, হ্যাঁ প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষণ নকশা করতে হবে না, কিন্তু তার মধ্যে প্রশ্নের ভ্যারাইটি যেন থাকে, যেখানে প্রত্যেক রকমের স্টুডেন্টেরই কিন্তু কম বেশি তাদের মূল্যায়ন করা সম্ভব হয়। নমনীয় হতে হবে, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এটিকে পরিবর্তন এবং পরিমার্জন করা যাবে। শিক্ষার্থীদের সক্রিয়তার উপর গুরুত্ব আরোপ, শিখন জ্ঞান আহরণ বা জ্ঞান সঞ্চয়ের কোনো প্রক্রিয়া নয়, এটা হলো একটা জ্ঞান নির্মাণের প্রক্রিয়া। তাহলে সেখানে যদি শিক্ষার্থী নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তাহলে সেই প্রক্রিয়াটা কার্যকরী হচ্ছে না। তাহলে শিখন নকশা এমন হতে হবে যেখানে শিক্ষার্থীর ভূমিকা খুব কিন্তু সক্রিয় হতে হবে। নেক্সট কি দলগত কার্যকলাপের সুযোগ, শিখন হলো এক প্রকার ব্যক্তিগত ও সামাজিক বা দলগত প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে তার শিক্ষক বা শিক্ষিকা, সহপাঠী ও অন্যান্যদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, এবং সেক্ষেত্রে শিখন নকশা এই সহযোগিতামূলক পরিবেশে শিখনের যে ব্যবস্থা তার কিন্তু সেই সুযোগ কিন্তু তৈরি করে রাখতে হবে। চিন্তার বিকাশ উপযোগী, শিখন নকশা এমন হবে যাতে শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ঘটে, অর্থাৎ শুধুমাত্র যে মুখস্থ বিদ্যা সেটাকে কখনোই গুরুত্ব দেওয়া হবে না, তাদের ধারণা কতটা তৈরি হচ্ছে, অর্থাৎ কনসেপ্ট কতটা বিল্ড হচ্ছে তার উপরে গুরুত্ব দিতে হবে। চিন্তার বিকাশ ফিডব্যাকের সুযোগ, আদর্শ শিখন নকশায় সময় মতো শিক্ষার্থীর ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা বা সুযোগ থাকতে হবে। লাস্টে কি অ্যাসেসমেন্টের ব্যবস্থার যথাযথ উল্লেখ, আমরা কি করি লাস্টে মূল্যায়ন বলে একটা পার্ট রাখি তো লার্নিং ডিজাইনে, তাহলে সেক্ষেত্রে এটাও তাই। তাহলে আদর্শ শিখন নকশায় শিক্ষার্থীর শিখনের ফলাফল অ্যাসেসমেন্টের ব্যবস্থার উল্লেখ থাকবে, এই অ্যাসেসমেন্টের পদ্ধতি ও কৌশল সম্বন্ধে উল্লেখ করা থাকবে, প্রয়োজন মতো শিক্ষার্থীর একটি দূর করার জন্য প্রতিকারমূলক ব্যবস্থারও ইঙ্গিত, অর্থাৎ যদি কোনো জায়গায় যে শিক্ষার্থীর জন্য প্রতিকারের দরকার লাগে তাহলে সেই প্রতিকারমূলক ব্যবস্থারও যথাযথ উল্লেখ থাকবে। তো এই হলো শিখন নকশার বিভিন্ন দিক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।